আমাদের আবার ক্লাস শুরু হবে পুজোর পর থেকে। তো যাই হোক, এখানে আমাদের কতগুলো প্রশ্ন এসছে। প্রশ্ন করেছেন শোভা ঘোষ, স্যার আমরা আঙ্গুলের গাঁট গুণে 1 থেকে 108 পর্যন্ত যাই, কিন্তু ব্রাহ্মণরা আঙ্গুলের শুধুমাত্র উপরের প্রান্ত টিপ কয়েকবার ঘুরে 108 কমপ্লিট করে ফেলেন। এই পদ্ধতিটা ঠিক কিরকম? এই পদ্ধতি কি শুধু ব্রাহ্মণরাই করতে পারেন? আমাদের কি করা উচিত নয়? ওই পদ্ধতিটা আমি জানি না। আপনারা শুধুমাত্র গাঁট গুনে গুনেই করবেন, 1 থেকে 108 পুরোপুরি করবেন। বাকি দিয়ে ঈশ্বরের কৃপা লাভ হবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যেহেতু কর্কট রাশি লগ্ন ষষ্ঠ নবমপতি বৃহস্পতি দেব, সেই জন্য এই রাশি লগ্নের জাতকের শুভ ফল আসে শত্রুদের উৎপীড়নের মধ্য দিয়ে। এই কিছু কিছু ক্ষেত্রে এটা হয় ঠিকই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর সব জিনিসই অস্থায়ী, সেটা জেনেও বলছি, রুদ্রাক্ষে কি মাখালে ভালো থাকবে? ঘি মাখালে বিদঘুটে গন্ধ হয়ে যায়। তো একটা ফ্রেশ ব্রাশ কিনে রাখবেন। রুদ্রাক্ষকে ব্রাশ দিয়ে একটু ঘষে নিলে পরে রুদ্রাক্ষ পরিষ্কার হয়ে যায়। আর রাত দুর্ঘটনা প্রায় ঘটতে যাচ্ছিল, কিন্তু ঘটলো না, চেয়ারটা ভেঙে যাচ্ছিল। যাই হোক, রুদ্রাক্ষে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে জনসন বেবি অয়েল। তো জনসন বেবি অয়েল ইউজ করলে পরে রুদ্রাক্ষ থেকে আমি দেখেছি বেশ বেশ ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। আপনারা জনসন বেবি অয়েল ইউজ করতে পারেন, খুব অল্প পরিমাণে দেবেন। আর তার আগে ড্রাই ব্রাশ দিয়ে ঘষে নেবেন। আচ্ছা, তোমাদের জীবনকালের সবকিছুই পূর্ব নির্ধারিত, তাহলে অকাল মৃত্যুও কি পূর্ব নির্ধারিত? অর্থাৎ যার জীবনকাল ওই পর্যন্তই ছিল, তার মৃত্যুযোগও ওইভাবেই পাওয়ার ছিল, কোনোভাবে কি দুর্ঘটনা এড়ানো যায় না? যদি না এড়ানো সম্ভব হয়, তাহলে সেটাও কি পূর্ব নির্ধারিত? তার ছকে ওই সময় মৃত্যু নেই বলে কি সে ওটা এড়াতে পারলো? আচ্ছা, এটা আমি পরে বলছি। গুগল সার্চে করতে গিয়ে দেখলাম জাতকের জন্ম থেকে চতুর্থ মাস, জন্ম বার থেকে পঞ্চম বার, জন্ম তিথি থেকে 20 নম্বর তিথি, জন্ম নক্ষত্র থেকে 25 নম্বর নক্ষত্র যে বছর এই সবকটি একই দিনে পড়বে, সেই বছর ওই জাতকের মৃত্যুযোগ অবশ্যম্ভাবী। এরকম কোনো ব্যাপার নেই যে এইরকম দিনেই জাতককে মরতে হবে। এটা একটু ভালো করে মাথা খাটালে বুঝবেন যে প্রবাবিলিটি অনুযায়ী এই দিনটা পড়বার সম্ভাবনা খুবই কম। চেয়ারটা অ্যাডজাস্ট করে নিলাম, এবার ঠিক আছে, চেয়ারটা একটু বেঁকে গেছে। যাই হোক, এইবারে যে ব্যাপারটা, আমাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে আমরা ভাগ্য, ভবিতব্য, এই ধরনের বেশ কিছু বিষয়কে নিয়ে আলোচনা করি, বা লাক, ডেস্টিনি, বহু বিষয় নিয়ে আলোচনা করি। তো বেসিক্যালি, যদি সমস্ত কিছু পূর্ব নির্ধারিত হয়, তাহলে আমরা কেন রত্ন পাথর এইগুলো পড়বো? কেন আমরা চেষ্টা করব? কেন আমরা জ্যোতিষের কাছে আসব? জ্যোতিষ শাস্ত্রের এই অস্তিত্বের কি প্রয়োজনীয়তা রয়েছে? কেন জ্যোতিষের প্রয়োজনীয়তা কি? জ্যোতিষ কি করবে? সবই তো পূর্ব পূর্ব নির্ধারিত, জেনেই বা করবোটা কি? যদি জানি আমার কিছু একটা সমস্যা রয়েছে, কেতুর দশায় আমার সমস্যা হবে, সাবধানে আমি কি করব? সেটা তো পূর্ব নির্ধারিত। বেসিক্যালি, এই যে পূর্ব নির্ধারিত ব্যাপার, পূর্ব নির্ধারিত একটা ট্রেন্ড, একটা আহ ধারা নিয়ে আমার জন্ম হয়েছে, যেটার নাম হচ্ছে প্রারব্ধ, অর্থাৎ পূর্বার্জিত কর্মফল। এরপরে এই বছর আমাকে, সরি, এই জন্মে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে পাঠানো হয়েছে। এই যে পূর্ণ স্বাধীনতা দিয়ে আমাকে পাঠানো হয়েছে কর্মফল পরিবর্তন করবার, বা বিভিন্ন কর্ম করবার, এই কর্ম করবার স্বাধীনতা দিয়ে ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন। আমি এই কাজকর্মগুলো করতে পারবো। যেমন হচ্ছে গিয়ে, যদি একজন মানুষকে বারবার নিগ্রহ করা হয়, বারবার আঘাত করা হয়, তার মধ্যে হচ্ছে গিয়ে নেগেটিভ এনার্জি তৈরি হতে দেখতে পাওয়া যাবে।
আর সেই মানুষটাকে যদি বারবার আশেপাশের মানুষরা পজিটিভিটি দিতে থাকেন, তাহলে সেই মানুষটার ক্ষেত্রে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে। আমার চেয়ারটা আবার পাল্টাতেই হবে, নাহলে কোন দিন ভেঙে উল্টে পড়ে যাবো। যেমন, এবার আমি একটা এক্সাম্পল, চার্ট দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পেন, ধরুন, পেনটা ইয়েটা এসছে। ধরুন আমার একজন বন্ধু বা আমাদের একজন পরিচিত কোনো ব্যক্তি, ধরুন আপনার হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, আর হচ্ছে ধরে নিচ্ছি কন্যা রাশি, এটা রইল, এটা আপনার রয়েছে। এবার আপনাকে বাড়িতে একজনকে দেওয়া হয়েছে যে আপনাকে দেখভাল করতে, সেই মানুষটার, আপনি অসুস্থ হয়েছেন, আপনার দেখভাল করছে একজন, সেই মানুষটা এই ঘরটাতে শনি বসে আছে, আর এই ঘরটাতে রাহু বসে আছে। এবার বুঝুন, এবার এই যে মানুষটা, এই মানুষটা এর সঙ্গে যে থাকবে, এটা তো প্রিডেস্টিনি নয়। এই লোকটার সঙ্গে যার পার্টনারশিপ হলো বা এই লোকটার সঙ্গে যে কানেক্টেড হলো, তার এই ঘরটাতে রাহু রয়েছে। রাহু তার চন্দ্রকে চরম ডিস্টার্ব করছে, শনি লগ্নের উপরে থেকে আরো ডিপ্রেসিভ মেন্টালিটি তৈরি করছে, পারবো না, হবে না, নেগেটিভিটি, এগুলো তৈরি হচ্ছে। এবার শনিকে আমরা চন্দ্রের উপরে নিয়ে আসলাম, এবার শনিকে চন্দ্রের উপরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে হিউজ নেগেটিভিটি তৈরি হয়ে গেল, হিউজ নেগেটিভিটি। মোটামুটি ধরুন 2080 সালের একজন মানুষ, তার এরকম কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। আমি একটুখানি দেখে বলছি আপনাদেরকে। ধরুন 14/2/1981, আর টাইম হচ্ছে, একটা কিছু লিখে দিই। হ্যাঁ, এই কম্বিনেশন যা, যে 1982-তে যাদের জন্ম, 81-81-তে যাদের জন্ম, ফেব্রুয়ারি-মার্চ, তাদের কুণ্ডলিতে শনিদেব কিন্তু অবস্থান করে রয়েছেন এই ঘরটাতে, এই জায়গাটাতে, আর রাহু এই ঘরটাতে 1981। ফলে না, এই বাচ্চাটা বা এই জাতক বা এই জাতিকা কে যদি 1981 সালের কোনো লোকের খপ্পরে দিয়ে দেওয়া হয়, তাহলে সে মরে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এই লোকটার যে অরা এত নেগেটিভিটি ক্রিয়েট করবে যে এই মানুষটা আর নিজেকে নিয়ে এগিয়ে যেতে পারবে না। এবার আমি একটু চেঞ্জ করে দিই, লক্ষ্য করুন, এখানে রাহু নেই, এখানে রয়েছে কি শুক্র, এখানে শনি নেই, এখানে রয়েছে কি গুরু। এবার দ্বিতীয় একটা ব্যক্তি জন্মকুণ্ডলিতে, দ্বিতীয় একটা ব্যক্তি তার জন্মকুণ্ডলিতে এইখানটাতে শুক্র রয়েছে, আর এইখানটাতে বৃহস্পতি রয়েছে। তাহলে এই বৃহস্পতি, আমার বৃহস্পতি, এই মানুষটার চন্দ্রকে এনার্জাইজ করছে। আবার এই যে শুক্র, এ এই লগ্নটাকে ক্রমাগত হিল করছে, হ্যাপি ফিলিংস দিচ্ছে। কারণ শুক্র কে? শুক্র হচ্ছে মা, চতুর্থপতি। শুক্র কে?
সাকসেস, অ্যাচিভমেন্ট, লাভ, পূর্ণতা, পরিতৃপ্তি, অ্যাচিভমেন্ট, গ্রোথ, ডেভেলপমেন্ট, নারিশমেন্ট, সব হচ্ছে গিয়ে 11। এক্সটার্নাল ট্রিটমেন্ট, সব হচ্ছে গিয়ে 11। ফোর্থ হচ্ছে হ্যাপিনেস, সুখ, তৃপ্তি, আহ পরিশ্রম থেকে মুক্তি, বিলাসিতা, সমস্ত ফোর্থ হাউস থেকে আসবে। মাতৃ স্নেহ, ভালোবাসা, বন্ধুত্ব, সব ফোর্থ হাউস থেকে আসবে। তাহলে এই মানুষটা যার শুক্র এখানে রয়েছে, সে এই মানুষটার বন্ধু হবে। সে এই মানুষটার জন্য বিশাল হ্যাপিনেস নিয়ে আসবে। তাই আমি আমার প্রশ্নের উত্তর, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম যে আশেপাশের এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট কিন্তু এই মানুষটার বেঁচে থাকা, জীবনধারা, চলার পথ, প্রত্যেকটা বিষয়কে কন্ট্রোল করবে। স্যার, যদি এটা মানে একটা ভালো প্ল্যানেট হয়, মানে লগ্নের ক্ষেত্রে ধরুন ভালো প্ল্যানেট, আবার চন্দ্রের ক্ষেত্রে যদি ম্যালিফিক প্ল্যানেট বসে, সেটা কেমন ধরনের রেজাল্ট দেবে? মানে তাহলে শরীর কখনো অসুস্থ হবে না, কিন্তু মনের দিক থেকে সে ডিপ্রেস থাকবে, এরকম? লগ্নে শুক্র রয়েছে, চন্দ্রের শনি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে চন্দ্রের হুম। শনি থাকা মানেই হচ্ছে গিয়ে মানুষটা একটু ডিপ্রেসিভ। ডিপ্রেসিভের থেকে বড় কথা হচ্ছে গিয়ে একাকিত্ব, একা একা থাকতে পছন্দ করে। তার মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস রয়েছে। আর লগ্নে শুক্র মানে তার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে। এই মানুষটা একা একা থাকতে পছন্দ করে। শরীরে ব্যথা রয়েছে, মনের মধ্যে চাপা দুঃখ একে বারবার ডিস্টার্ব করে। কিন্তু এই মানুষটার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, স্যাক্রিফাইস করবার এবিলিটি রয়েছে, সাধনা করবার ইচ্ছে এবং ক্ষমতা দুটোই এই মানুষটার মধ্যে রয়েছে। এই এই যে ব্যাপারগুলো, এগুলো কখন বাড়বে? এই মানুষটা যখন, এইটা একটা মানুষের কুণ্ডলী, আমি একটু কালার করে দিই। এই যে সবুজ কুণ্ডলীটা, এটা কোনো একটা মানুষের কুণ্ডলী। সেই মানুষটা যখন তার জীবনে আরেকটা মানুষের কাছে এসে পড়বে, যে মানুষটার এটাই মানুষটার কর্কটে শুক্র এবং কন্যায় শনি রয়েছে, তখন কিন্তু এর স্পিরিচুয়ালিজম বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই আধ্যাত্মিকতা বোধ, সেটাকে কাজে লাগিয়ে এই মানুষটা জীবনে উন্নতি করতে পারবে। এই মানুষটার মধ্যে হিলিং পাওয়ার থাকবে, এই মানুষটার মধ্যে কনভিন্সিং এবিলিটি থাকবে, সমস্ত রকম পজিটিভ এনার্জি, সেইটা কিন্তু এই মানুষটার মধ্যে বাড়বে। সবুজ মানুষটার মধ্যে বাড়বে। কখন বাড়বে? যখন বাইরের এই শুক্র বা শনি এখানে রয়েছে, এমন কোনো একজন মানুষের সঙ্গে ওর অ্যাটাচমেন্ট হবে। ওকে চারজন স্যার। পার্টনার আছে। চারজন পার্টনারের মধ্যে একজন পার্টনারের ক্ষেত্রে দেখা গেল যে বৃষতে শুক্র আছে, একজন পার্টনারের ক্ষেত্রে দেখা গেল বৃষতে শুক্র আছে। তো এই পার্টনারটা এই লোকটাকে লাভ দেবে। এই শুক্র যার বৃষতে আছে, সেই পার্টনার এই লোকটাকে লাভ দেবে। কিন্তু দেখা গেল শুক্র বৃষতে আছে, তার দুদিন পরে দেখা গেল যে এখানে রাহু রয়েছে। তাহলে এই যে এখানে রাহু রয়েছে, তাহলে এবার তো আর সে সেভিংস করতে পারবে না, বাক্যের উপর নিয়ন্ত্রণ কোনোটাই রাখতে পারবে না। তার এই বিষয়গুলোর উপরে সমস্যা আসবে। এবার যদি এই রাহুর সঙ্গে জুপিটার চলে আসে কারোর জন্মকুণ্ডলিতে, যে এইটা একজনের জন্মকুণ্ডলী, তার দ্বিতীয় আর একজনের সিংহ রাশিতে, কোনো একজন মানুষের সিংহে রাহু আর বৃহস্পতি আছে, তাহলে এই মানুষটার উপস্থিতিতে ডেভেলপ করতে পারবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। আরো বুঝবেন। সন্তু সবে আপনারা শৈশবে রয়েছেন, আস্তে আস্তে আরো ডেপথ তৈরি হবে। তো এবার ঘটনাটা হচ্ছে, সুতরাং আমাদের যে ভাগ্য, সেই ভাগ্য কিন্তু রিয়েলি পরিবর্তনশীল। টোটালি আমাদের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব। এবং ভাগ্য পরিবর্তন বলেই আমরা রত্ন, পাথর ইত্যাদিকে ব্যবহার করি। ভাগ্য পরিবর্তনশীল বলেই আমরা ভাগ্য বিচার করার চেষ্টা করি। এবং ভাগ্য পরিবর্তনশীল বলেই
আমাদের দিনকাল পরিবর্তিত হয়। সোমা, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? সোমা আছেন? হ্যাঁ স্যার, আছি। পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হয়েছে। আসলে আমরা সব জানি না, তো কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে, এবার আপনাকে তো সামনে পাই না, সেই জন্য আজকে ক্লাস আছে বলে পাঠালাম। অনেক সময় কিছু কিছু ব্যাপার নিয়ে সংশয় হয়। একদম আস্তে আস্তে এগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে, দুশ্চিন্তা করবেন হ্যাঁ না। হ্যাঁ। তাহলে আমি বলছি স্যার, ধরুন কারোর মৃত্যুযোগ রয়েছে এবং সে জানে না যে জ্যোতিষের কাছে গেলে, একজন জ্যোতিষীর কাছে গেলে এটা হয়তো রিপেয়ার করা যেত বা এড়ানো যেত, তাহলে এটা কি এড়ানো সম্ভব? কিছু কিছু ক্ষেত্রে এড়ানো সম্ভব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এড়ানো সম্ভব নয়। যেমন আমাদের এই গ্রুপের একজন ম্যাডাম রয়েছেন, আমি আর নাম করছি না। ওনার মা, তিনি অসুস্থ, অসুস্থ মানে মারাত্মক অসুস্থ। ওনার হুম ডাক্তাররা বলেছে আর ওষুধ টষুধ দেবো না। হুম হম। তো এই যে তারা বলে দিয়েছে যে আর ওষুধ টষুধ দেবো না, তারপরেও সেই মহিলা এবং তার ভাই তারা লড়াই করে যাচ্ছেন। এবং তারা এই যে লড়াই করে যাচ্ছেন, যতবার ভদ্রমহিলা অসুস্থ হন, তারা আবার সুস্থ টুস্থ করিয়ে নিয়ে চলে আসেন। বাহ, হ্যাঁ। তো সেই ফ্যান্টাস্টিক। ক্ষেত্রে হ্যাঁ তাদের এই যে চেষ্টা, তাদের এই যে উইল পাওয়ার, তাদের এই যে ঊর্জা, হুম পজিটিভিটি, তাতে হুম। হচ্ছে গিয়ে তারা বারবার সুস্থ করে নিয়ে আসছে। ও, আচ্ছা, হুম। মানে দৃঢ় ইচ্ছা শক্তির কাছে সবই হার মানলো। হ্যাঁ। ইচ্ছা শক্তি, আবার আবার হচ্ছে কি উল্টোটাও হয়। ধরুন কোনো একজন মানুষকে, সেই মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে আরো হুম, ডিপ্রেশনে পাঠিয়ে দেওয়া যেতে পারে আজে বাজে কথা বলে। হ্যাঁ, এটা তো নেতিবাচক মানুষদের স্বভাব। হ্যাঁ। হুম যেরকমই অবস্থা হোক না কেন, ডিস্টার্ব করা হুম যেতেই পারে। ঠিক হুম আছে। হুম তাহলে হুম এইটা হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা পরিবর্তনযোগ্য ভাগ্যে বিশ্বাস করব। অর্থাৎ হুম। আমাদের হিসেব অনুযায়ী যেটা ভাগ্য, সেটা হচ্ছে পরিবর্তনশীল। এবং পরিবর্তনশীল বলেই বিচার প্রয়োজন, পরিবর্তনশীল বলেই প্রতিকার সম্ভব। হুম। মানে আমার প্রচেষ্টা আছে বলেই আমি তো জ্যোতিষীর কাছে পৌঁছে যাচ্ছি সময়। ঠিক কথাই। হ্যাঁ, প্রচেষ্টা রাখতে হবে, এটাও তো ইচ্ছা শক্তি এক ধরনের। একদমই তাই। হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো। কোনো চাপটা কিছু মানে সংশয়। হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ একটু। হ্যাঁ। স্যার, স্যার আমি একটা এই চার্টটা নিয়ে একটা প্রশ্ন করব, যে চার্টটা এখানে ড্র করা রয়েছে। নিশ্চয়ই। স্যার বলছি যে এই যে যেরকম আপনি শুক্রটা ওখানে একাদশে রেখেছেন, এইভাবেই যদি লগ্নে কেতুটা আসে সেক্ষেত্রে কিরকম হতে পারে? ধরুন একজন মানুষ, তার হচ্ছে গিয়ে লগ্নে দেখা গেল আর একজন মানুষের সঙ্গে বিয়ে হলো, এক্স এর সাথে ওয়াই এর বিয়ে হলো, এক্স এর লগ্নের উপরে ওয়াই এর কেতু। এবার এই ব্যাপারটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করবে। এবার আমরা একটু দেখতে চাই। মাঝখানের কুণ্ডলীটা হচ্ছে এক্স এর কুণ্ডলী, আর বাইরে যা তার সাথে যা সম্পর্ক হলো বা তার সাথে বিয়ে হলো, সেটা হচ্ছে এক্স এর কুণ্ডলী, বাইরেরটা ওয়াই এর কুণ্ডলী। এবার আমার লগ্ন হচ্ছে কর্কট। এই লগ্নে যদি ঐশিকার কেতু থাকে, তাহলে এই কেতুর কারণে সবসময় একটা কনফিউশন কাজ করবে। এই ঐশিকা, ওর সঙ্গে যদি আমার গল্প হয় বা আমার সঙ্গে এ হয় কিছু একটা,
কথাবার্তা হয় বা ফ্রেন্ডশিপ হয়, তাহলে ঐশিকা কিন্তু আমাকে কনফিউজ করবার চেষ্টা করবে, আমার ডিসিশন মেকিং পাওয়ার সেটাকে নষ্ট করবার চেষ্টা করবে। এখানে হচ্ছে গিয়ে যদি কন্টিনিউয়াস থাকা হয়, তাহলে ব্রিদিং প্রবলেম, ইচিং প্রবলেম, স্কিন প্রবলেম, এইগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তবে স্যার যাই এক্ষেত্রে আসুক না কেন। যে হ্যাঁ বলো। একাদশে আসছে, স্যার বলবো, হুম, হুম। স্যার এক্ষেত্রে যে ওই ব্যক্তির শুক্রটা যে এই ব্যক্তির একাদশে আসছে স্বরাশিতে, তার কোনো গুড এফেক্ট হবে না বা কোনো ব্যাকআপ পাওয়া যাবে না এখান থেকে? পাওয়া যাবে, কিন্তু কিছুটা তো কেতু ড্যামেজ করবে, কিছুটা মানে বেশ খানিকটা ভালোই ড্যামেজ করবে। শুক্র তো দূর থেকে 11th কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু লগ্নটাকে কেতু ড্যামেজ করছে স্বয়ং। তাহলে এখানে ড্যামেজ কেতুর যে ক্যারেক্টারিস্টিক, কনফিউজ করে দেওয়া, সমস্যা ক্রিয়েট করা, ভয় দেখিয়ে দেওয়া, ফোবিয়া, যে অ্যাংজাইটি, তুমি এগিয়েও না, কপালে দুঃখ আছে, সাবধান, এই ব্যাপারটা কেতু এখানে বাড়িয়ে দেবে। এবং এখানে লগ্নটা হচ্ছে খুব সফট অ্যান্ড সেন্সিটিভ, কর্কট লগ্ন। তাহলে এই কর্কট লগ্ন যেহেতু সফট অ্যান্ড সেন্সিটিভ, তাই এখানে এফেক্ট করবে অনেকটা বেশি। কিন্তু এই লগ্নের ক্ষেত্রে, এই লগ্নের ক্ষেত্রে লগ্ন কিন্তু ধনু, না তো এ সফট, না এ সেন্সিটিভ। এখানে যদি কেতু তুঙ্গ হয়েও বসে, তাহলেও কিন্তু এই অগ্নিতত্ত্বের লগ্নকে হিউজ ড্যামেজ করতে পারবে না, যদি না ওর নিজের কুণ্ডলিতেও ওখানে কেতু বা এরকম কিছু অবস্থান করে। এর নিজের লগ্নে এখানে কেতু বসে রয়েছে, আবার ট্রানজিট কেতু এর ওপরেই চলে এসেছে। এবার এই কেতু আর এই কেতু মিলে রেজোনেন্স তৈরি হবে, এবং তার ফলে দুটো কেতুই পরস্পরের ক্ষমতাকে অসীম বাড়িয়ে দিতে পারবে। স্যার তাহলে কি এই লগ্নে কেতুটা আসাতে কি তার কোনো গুপ্ত অসুখও হতে পারে, ক্যান্সারের মতন, বা আয়ুর্বাস ক্যান্সার হতে হবে, পারে? ক্যান্সার হবে, এটা নিউরো প্রবলেম হতে পারে, ডিসিশন মেকিং প্রবলেম হতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। কিন্তু ক্যান্সারটা তো এখনো পর্যন্ত অত্যন্ত দুরারোগ্য একটা রোগ। তো তার জন্য হচ্ছে গিয়ে ক্যান্সারের কথা কেতু এলে পরেই হবে, এরকম ব্যাপারটা নয়, আরো একাধিক কম্বিনেশন লাগবে ক্যান্সার হতে গেলে। স্যার তাহলে এই ব্যক্তির কেতু যেহেতু এই আরেকজন ব্যক্তির লগ্নে প্রবেশ করছে, যার কেতু প্রবেশ করছে সে কি এই ব্যক্তির প্রতি উদাসীন হতে পারে কোনোভাবে? অপছন্দের হতে পারে, কিন্তু একদম উদাসীন পুরোপুরি এটা হবে না। এই লোকটা, ওয়াই লোকটা মানে বাইরের লোকটা ভেতরের লোকটাকে কিভাবে দেখবে, তার কুণ্ডলীটাকে আবার উল্টো দিকে করে দেখে নিতে হবে। মানে বাইরের লোকটা ভেতরেরটাকে কিভাবে দেখছে, আর ভেতরেরটা বাইরের লোকটাকে কিভাবে দেখছে, দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। এইটা একটুখানি একটা কুণ্ডলীর উপর যেমন আমরা একটা কুণ্ডলী চাপালাম, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় কুণ্ডলীর উপরেও প্রথম কুণ্ডলী চাপিয়ে দেখে নিতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন। বলছি এই কর্কট লগ্নের উপরেই, মানে কর্কট লগ্নেরই জাতিকা একজন, তো ওর পঞ্চমে বৃশ্চিকে আছে হচ্ছে কি রবি বুধ আপনি একটা এবং কাজ করুন, আপনি কোশ্চেনটা না লিখে দিন, ওই স্যার। গ্রুপে লিখে দিন, তাহলে ব্যাপারটা সুবিধা হবে, সবাই দেখতে পাবেন। আচ্ছা, ততক্ষণ আরেকটা প্রশ্ন এসছে, সেটাকে একটু আমরা করে নিই। একটা হৃদয় রেখার ছবি এসছে।
এটাতে প্রশ্ন এসছে, এই হাতে হৃদয় রেখার উপরে ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে ধরা যাবে, না এখানে ত্রিভুজটা বেরিয়ে গেছে? তাহলে হৃদয় রেখার উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানে ত্রিভুজ আছে। এবার আমি মুছে দিচ্ছি রেখাটা। তাহলে এই ত্রিভুজটাকে কিন্তু হৃদয় রেখা ত্রিভুজ হিসেবে ট্রিট করতে হবে। স্যার আমি গ্রুপে লিখে পাঠিয়েছি। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ত্রিভুজটা পজিটিভ। কিরকম ত্রিভুজ তৈরি হচ্ছে একটু ভালো করে দেখুন, দেখা যাচ্ছে? এই যে ত্রিভুজটা তৈরি হ্যাঁ স্যার। হয়েছে, এই আর এই, তো এই যে ত্রিভুজটা হয়েছে, এটা বাড়িঘর ইন্ডিকেট করে। তবে এই বাড়িঘরের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চেনা পরিচিত ভদ্রলোক? আমি আচ্ছা, তাহলে এই এটা আমি ত্রিভুজটা আমার হাত এরকম আসলে। থাকবার জন্য, এই ত্রিভুজের মাথাটা ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য বাড়ি প্রাপ্তি, বংশগত সম্পত্তি প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে কিছুটা বাধা দেখতে পাওয়া যাবে। হুম। এমনি হাতের অবস্থা, কন্ডিশন এগুলো বেশ ভালো। আচ্ছা, আসলে এত রেখা থাকে না, ওই জন্য আমি নিজের নিজের হাতে খুব একটা ভালো বুঝতে পারি না, একটু গন্ডগোল পাকাই আর কি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি বার্তা লিখেছেন কর্কট লগ্নে পঞ্চমে বৃহস্পতি বুধ আছে, পঞ্চমে বুধ বৃহস্পতি রবি, রবির আহ দশায় কেমন ফল পাবে, কি কি হতে পারে? তাহলে আমরা প্রথমে একটু শেয়ার করি বিষয়টাকে। কর্কট লগ্নে পঞ্চমে বৃহস্পতি বুধ রবি আছে, রবির দৃষ্টি ফল কেমন পাবে বা রবির দশায় ফল কেমন হতে পারে, কি হতে পারে?
বুধ রবি এখানে এবার যেহেতু লোকটার কর্কট লগ্ন, তাহলে আপনারা চটপট একবার একটু দেখে নিন যে অ্যাকচুয়াল জন্ম লগ্ন কি হতে পারে। তো যে কোনো লগ্নের ক্ষেত্রেই যে কোনো ভাবে যখন রবি বসে, সেই ভাবের কিছু ফল হানি ঘটায়। তো এই ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, এইটা দেখতে পাওয়া যাবে। কিছু অশান্তি অস্থিরতা সেটাও থাকবে। এবং এই পঞ্চমে রবি বুধের বুধাদিত্য যোগ, এটা কিন্তু সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের থেকে দূরত্ব বৃদ্ধি, এই বিষয়গুলিকে খুব স্পষ্ট ভাবে দেখা। স্যার আচ্ছা বলছি আরেকটা, এই আচ্ছা রবির স্যার দশায় কর্মফল ভালো পাবে। রবির দশাফল এইখানে কিন্তু একদম স্পষ্ট ভাবে পজিটিভ হবে। এ নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারো। স্যার নক্ষত্রটা বলছিলাম একটু রবি, দেখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, রবির দশাতে কর্মের জায়গার কি কোনো প্রবলেম ঘটতে পারে? না, আর সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকতে পারে, তাই তো স্যার? সন্তান নিয়ে ভোগান্তি একটু নয়, ভালোই থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো বড় রোগে কি পড়ে যেতে পারে সন্তান? না না না, কিচ্ছু হবে না। কারণ এই সময় বড় রোগ যারা দেবে, তারা তো কন্ট্রোলড অবস্থায় রয়েছে। যেমন বৃহস্পতি কর্কটে ঢুকে যাবে, বুধ রবি বৃহস্পতির উপর দিয়ে যে গ্রহগুলো সঞ্চার করবে সেগুলো সব পজিটিভ। ঢাইয়া শেষ হতে হয়ে গিয়েছে, আবার একটু ফিরে আসবে আসবে করছে। আপনি তার জন্য অলরেডি প্রিপেয়ার্ড। আচ্ছা স্যার, ঠিক জাতক আছে, কি থ্যাংক ইউ। পড়াশোনায় ভালো হবে? হ্যাঁ, হুম, এই বুধ বৃহস্পতি রবি পঞ্চমে থাকা মানেই ইন জেনারেল এই বাচ্চা প্রতিভাবান। হুম, এবার যদি প্রতিভাবান না হয়, তাহলে অনেকগুলো কারণে নাও হতে পারে। ধরুন এর যে বাবা, বাবার ক্ষেত্রে বৃশ্চিকে কেতু বসে আছে, তাহলে এর যে প্রতিভা, এর বাবার প্রেশার, বাবার বুদ্ধি, বাবার কাজ কথায় এর এই প্রতিভা নষ্ট হতে শুরু করবে। হুম। পুজোর আগে না আমরা আজকে আর বিশেষ পড়াশুনো করব না। পুজো চলে এসছে। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটু প্রশ্ন টশ্ন গুলোকে ইয়ে করবো, করে তারপরে হচ্ছে গিয়ে চালাবো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, এই যে মহাবিশ্বে তো এই গ্রহদের গোচর, এ তো সৃষ্টি থেকেই চলছে এই গোচরগুলো। আমরা কেন এতদিন, মানে আমি, যেটা আমার পার্সোনাল প্রশ্ন, যে আমাকে কেন এটা এতদিন এফেক্ট করে না? যত সজাগ হচ্ছি, সচেতন হচ্ছি এই ব্যাপারটা, এটা যেন মনে হচ্ছে ওদের অস্তিত্ব ওরা জানান দিচ্ছে। তো এটা কি আমার, মানে ফল্ট, মানে আমি কি নার্ভাস সিস্টেম আমার কোনো ডিস্টার্ব হচ্ছে, নাকি এটা ওদের তরফ থেকেও আমি সজাগ হচ্ছি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে চন্দ্রের গোচর যখনই লগ্নে আসছে, তখনই দেখছি যে মানে পুরনো সব মোমেন্ট, যেগুলো ছোট থেকে বড় হতে আমাদের, যেগুলো সব মানে পেরিয়েছি ঘাত প্রতিঘাত, তো ওইগুলো মনে পড়ে আর কি। তো এটা কি স্বাভাবিক?
না, এটা হচ্ছে আপনার যে স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, আপনার তো স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, তো সেই স্পিরিচুয়াল গ্রোথের তো একটা ইম্প্যাক্ট আছে। যে আমাদের আধ্যাত্মিক গ্রোথ হচ্ছে, সেই আধ্যাত্মিক গ্রোথের কারণে আপনি ছোট ছোট জিনিসকে অনুভব করতে পারছেন। আগেও পেরেছিলেন, কিন্তু সেটা যে গ্রহদের জন্য সেটা আপনি বুঝতে পারেননি, কিন্তু এখন আপনি সেটা বুঝতে পারছেন, বলা ভালো বুঝতে শিখছেন গ্রহরা কি হ্যাঁ, বলতে চাইছে। কিন্তু ওটা আর কেউ সাইডে অতটা ধরতে পারছে না যতটা মানে আমি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আপনি শিখছেন, আপনি বুঝতে চাইছেন কি ব্যাপারটা ঘটছে আপনার সাথে। ডিফারেন্ট অনুভূতি, সবার সঙ্গে তো সেটা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। স্যার, আমারও একটা কোশ্চেন আছে, বলুন। করবো? বলছি যে এই যে কলকাতায় যে এরকম মানে হাঁটু জল অব্দি বৃষ্টি হলো, বা এই যে এই এত বৃষ্টি হলো, এগুলো কি আগে থেকে জ্যোতিষে প্রেডিক্ট করা যায় যে বন্যার মতো আর কি বৃষ্টি হতে পারে, বা মানে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এরকম, মানে বৃষ্টির আমাকে একটু ক্ষেত্রে ডেটটা বলুন বা বলুন, কবে ভূমি? হলো বৃষ্টি? মানে কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বৃষ্টিটা কবে হলো একটু ডেটটা বলুন। আমি তো ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। আমার ফেসবুকে যারা আছেন তারা দেখেছেন যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, জলের মধ্যে আটকে গেছি, বিভৎস কোমর ব্যথা বাইক ঠেলতে ঠেলতে। রে কবে হলো। মানে এটা আসলে তো কবে আমি হলো বলুন। আসানসোলে থাকি, মনে হয় সোমবার, আমি তো মনে হয় সোমবার রাত্রে। সোমবার রাত্রে 12টার পরে। হ্যাঁ, হ্যাঁ, মনে হয়, মনে হয়, আন্দাজ করছি, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, হ্যাঁ, সোমবার রাত্রে, তাই জন্য মঙ্গলবার দিন বৃষ্টিটা হলো, তাই বুধ হুম, বৃহস্পতি ছুটি দিন। হ্যাঁ, 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 তাহলে 23 তারিখ বৃষ্টিটা হচ্ছে। হ্যাঁ, ওরকমই হবে। এক মিনিট। তাহলে কলকাতার উপরে ভয়ঙ্কর বৃষ্টি হওয়ার, বা কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতে ভয়ঙ্কর বৃষ্টি হওয়ার কোন যোগ জ্যোতিষে আমরা খুঁজে পাচ্ছি কিনা, সেটাকে আইডেন্টিফাই করবো, আমরা চেষ্টা করবো। এটাকে আমরা ডিলিট সরিয়ে দিই। তাহলে এই হচ্ছে আমাদের কি, আমাদের ওই দিন রাত্রিবেলার কুণ্ডলী। তাহলে এই কুণ্ডলিতে যে প্রবল বর্ষণ হবে, তার কিন্তু সরাসরি ম্যাসিভ কোনো কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে না। এটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে ম্যাসিভ কোনো কম্বিনেশন নেই। এবার বিষয়টা হচ্ছে, এই যে বার্চার, এই যে টাইমে গ্রহ অবস্থান, গ্রহ সংস্থান, সেইটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জায়গার জন্যই সেম। এবার পৃথিবীর প্রত্যেকটা জায়গার জন্য সেম হওয়ার কারণে কলকাতাটাকে তো আলাদা করে আইডেন্টিফাই করাটা মুশকিল। এবার এই চার্টটার মধ্যে ওই সময়ের কুণ্ডলিতে সেখানে ম্যাসিভ রেইনফল
সেটার কিন্তু কোনো যোগ নেই। এবার তাহলে কেন হলো বা কি হলো, অ্যাস্ট্রোলজিক্যালি কি ব্যাখ্যা? এইখানে একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে এই যে শনি নেপচুন কম্বিনেশন, এই শনি নেপচুন কম্বিনেশন, নেপচুন রয়েছে জল তত্ত্বে, এই কম্বিনেশনের যে দৃষ্টি, এই যে শনি নেপচুন কম্বিনেশন, এবং শনি নেপচুন, নেপচুন হচ্ছে জল, প্রচুর জল, তার দৃষ্টি, তার দৃষ্টি এসে পড়লো চন্দ্রের ওপরে, এবং চন্দ্রের ওপরে এই দৃষ্টি পড়বার কারণে প্রবল বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হলো। এখানে কিন্তু আমরা জোর করে বলতে পারবো না এই জন্যেই হচ্ছে, কারণ অত জ্ঞানগম্যি আমাদের নেই। এবার এটা কলকাতাতে না হয়ে হাবড়ায় হতে পারতো, হাবড়ায় না হয়ে বনগাঁয় হতে পারতো, বনগাঁয় না হয়ে রাঁচিতে হতে পারতো, এগুলো সবই কাছাকাছি জায়গা। কিন্তু এইভাবে প্রমিনেন্ট ইন্ডিকেশন এখানে কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আমি ভেবেছিলাম আজকে পড়াবো, তার জন্য আপনাদের প্রশ্নগুলো শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পড়ানোর থেকে আমার মনে হয় আপনাদের প্রশ্ন উত্তর করে দেওয়াটা একটু বেশি লাভজনক হবে। থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার। স্যার, একটা অপ্রাসঙ্গিক, পড়া চলছে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করছি। বলছি, কালকে তো বারাসাতে আপনি একটা অনুষ্ঠান করছেন, ওটায় তো যারা যেতে পারবে না তাদের কি একবার ঋষিবাণীতে গিয়ে অফিস থেকে কালেক্ট করে নিলে অন্য কোনো দিন, কাজের দিন হবে? আমরা কোনো অনুষ্ঠান করছি না, কালকে একটা পুজোর উদ্বোধন, সেই পুজোর থিম হচ্ছে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ। সেইখানে যদি কোনো অ্যাস্ট্রোলজার যায় কালকে, তাহলে তারা অ্যাস্ট্রোলজারদের সম্বর্ধনা দেবেন পুজো কমিটি। ও, আমি ভাবলাম আপনি ওই আমাদের এগুলো দেবেন, মেরিট কার্ড গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এবার ওকে। সেখানে যদি কেউ যান, আমরা সেখানে যাচ্ছি, আমরা ঋষিবাড়ির পক্ষ থেকেও ওদেরকে, ক্লাবকে কিছু সম্বর্ধনা দিয়ে আসবো। ও আর সেই আচ্ছা। ক্ষেত্রে যারা যারা যাবে তাদেরকে ক্লাবের পক্ষ থেকেও কিছু ইয়ে দেওয়া হবে। সংবর্ধনা। হ্যাঁ। ঠিক আছে। তো সেইখানে যে কেউ যেতে পারেন। জায়গাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার গোচরণ। আর আমরা চাইলে পরে লোকেশন শেয়ার করে দেবো, রাখিদি রয়েছেন আপনাদের গ্রুপে, রাখিদির সঙ্গেও সরাসরি করতে পারবেন। স্যার একটা প্রশ্ন করব। নিশ্চয়ই। স্যার হৃদয় রেখায় পূর্ণ ত্রিভুজের ভিতরে যদি একটা সম্পূর্ণ ত্রিভুজ থাকে তাহলে আরেকবার একটু বলুন। একটি অসম্পূর্ণ তাহলে সেটি কি ধরনের ফল দেবে? আচ্ছা, আমি ছবিটা এঁকে দেখাই। হুম। হুম।
তবে স্যার আরো একটু কথা বলছি আমি। একটা যেটা অসম্পূর্ণ ত্রিভুজ আছে সেটা রবি রেখা থেকে ত্রিভুজটা তৈরি হয়েছিল অসম্পূর্ণ, তার ভিতরে হ্যাঁ, একটা কোথায় তৈরি সম্পূর্ণ হয়েছিল? ত্রিভুজ। রবি রেখা থেকে একটা অসম্পূর্ণ ত্রিভুজ তৈরি হয়েছিল রবি রেখা দ্বারা। রবি রেখার ওপরে? না, হৃদয় রেখার উপরেই তৈরি হয়েছে, তবে রবি রেখা দ্বারা তৈরি হয়েছিল। যে অসম্পূর্ণ এরকম? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ত্রিভুজ একটা তৈরি হয়েছে, আর ভিতরে একটা সম্পূর্ণ ত্রিভুজ আছে। হ্যাঁ স্যার, ঠিক এই ধরনের। ঠিক আছে। তো এই টাইপের ত্রিভুজ খুব কমন। এইটার মানে হচ্ছে গিয়ে ওই বয়সে তার কিছুটা ল্যান্ড বা আহ, বাড়ি জমি এইসবের কিছু ডেভেলপমেন্ট তার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর এই যে রবি রেখার এই দিকটা থেকে, মানে বুধের দিক থেকে রবি ক্ষেত্রের দিকে যে এই রেখাগুলো আসছে, এই রেখাগুলো কিন্তু ব্যবসা ইন্ডিকেট করে। সেই মানুষটার ব্যবসা করবার টেন্ডেন্সি থাকবে, এবং এই ত্রিভুজটা কোনো না কোনো বিপদ, কোনো না কোনো ঝামেলা সেখান থেকে একে মুক্তি দেবে। ঠিক আছে। এবং রবি রেখা, হৃদয় রেখার উপরে যখনই ত্রিভুজ হয়, সেইটা আমাদের লাইফের গোল্ডেন টাইমকে ইন্ডিকেট করে। কিন্তু ত্রিভুজ অনেক রকম হয়। ধরুন এই ত্রিভুজটা এরকম, গোল্ডেন টাইম নয়। ধরুন ত্রিভুজটা এরকম হলো, ঠিকঠাক নয়। ত্রিভুজ কি হতে হবে? এইরকম ত্রিভুজ। তাহলে হচ্ছে গিয়ে এই বয়স থেকে ভালো সময় শুরু, এইটা পিক টাইম। আর এই টাইমে এসে তার আবার আস্তে আস্তে নর্মাল লাইফস্টাইল শুরু হয়ে যাবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপরে আর কারোর কোনো প্রশ্ন? তাই চ্যাট বক্সে একটা স্যার, দেখুন, একটা একটা প্রশ্ন হাত আছে। পাঠিয়েছে। আচ্ছা, আমি দেখছি। এক সেকেন্ড। চ্যাট বক্সে সান মাউন্টে সাইনটা কি করে ইন্ডিকেট, সান মাউন্টে সাইনটা কি করে ইন্ডিকেট? এখানে একটা স্টার তৈরি হয়েছে, এখানে একটা ইনকমপ্লিট স্টার তৈরি হয়েছে। এই মানুষটার কিন্তু অবশ্যই চাকরি করা উচিত। প্রচুর অ্যাংজাইটি, টেনশন এইগুলো এই মানুষের ক্ষেত্রে থাকবে। এটা তার। আপনারা দেখুন, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। এই যে রবি রেখাটাকে দেখলে পরেই দেখবেন এই মানুষটার সাধারণত বৃশ্চিক, কুম্ভ, মীন এই ধরনের রাশি হওয়ার কথা, রাশি বলা হতো। এখানে জায়গাটা তৈরি হয়েছে। তো এই যে রেখাটা তৈরি হয়েছে, সানমাউন্টটাকে ক্রস করেছে, এই মানুষটার চাকরি করবার কথা।
এই মানুষটার চাকরি করবার কথা, এবং এর অস্থি সমস্যা, হাড়গোড়ের সমস্যা, এগুলো দেখতে পাওয়া যাবে। এর বয়স কত? স্যার ওই অ্যারাউন্ড 38। স্যার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বললাম তো জলতত্ত্বের রাশি হ্যাঁ, হবে। স্যার কোমরে ব্যথা আছে। হ্যাঁ, এগুলো ফেস করতে হবে। কিছু করার নেই। ইনি পুরুষ তো? না স্যার, মহিলা। আচ্ছা। ওই ব্যাপারগুলো থাকবে আর কি। স্যার, এখানে কি বৃহস্পতির ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন আছে? এটা পার্শিয়ালি সলোমন রিং তৈরি হয়েছে। এই জায়গাটা থেকে একটা সলোমন রিং তৈরি হয়েছে। উম, স্যার এটা কি স্যার? এটাই মানুষটা একটু পড়াশোনা করতে ভালোবাসবেন। যা। স্যার, হৃদয় রেখাতে বয়সটা কিভাবে বোঝা যায় সেটা একবার বলে দেবেন? মানে কোন বয়সে ইয়ে হচ্ছে? কোথায়, আয়ুরেখায়? হৃদয় রেখা, হৃদয় রেখা। হৃদয় রেখায় বয়স বার করাটা খুব ইজি। স্যার। হ্যাঁ, একটা সেকেন্ড, একটু হৃদয় রেখায় বয়স। ধরুন, আপনি এই বুড়ো আঙ্গুল দিয়ে টিপে টিপে এই জায়গাটাতে দেখলেন একটা গাঁট আছে। এটা হচ্ছে 25 বছর। এখানে টিপে টিপে আরেকটা গাঁট পাবেন, ওটা হচ্ছে 50 বছর। আর এরম জায়গায় টিপে টিপে আরেকটা গাঁট পাবেন, ওটা হচ্ছে 75 বছর। এই হিসেবে আপনি বাকিটা হিসেব করে নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, মঙ্গল যদি লগ্ন কুণ্ডলিতে নিচস্থ থাকে আবার নবাংশ কুণ্ডলিতে গিয়ে দ্বাদশে বসে, তো এটা কি মাঙ্গলিক বলে ধরা যাবে তাকে? আর একবার একটু বলুন। মঙ্গল যদি লগ্ন কুণ্ডলিতে নিচস্থ থাকে
কর্কটে থাকে। এবার ওটা গিয়ে নবাংশ কুণ্ডলিতে দেখা যাচ্ছে, নবাংশ কুণ্ডলিতে দ্বাদশ ঘরে বসছে। এটাকে, তো যেহেতু নবাংশ কুণ্ডলীটা আমাদের ম্যারেজের সঙ্গে কানেক্টেড, তার জন্য হুম, অবশ্যই এটাকে আপনি ইয়ে হিসেবে ধরবেন। মাঙ্গলিক। হ্যাঁ। আর মঙ্গলের সঙ্গে যদি জন্মকুণ্ডলী সপ্তমপতি এবং দশমপতি একসঙ্গে বসে নবাংশে গিয়ে, তাহলে কি আমি কি ভাবে তাকে প্রেডিক্ট করব যে বিয়েতে বিচ্ছেদ আছে দ্বাদশে নবাংশে বসছে বলে সপ্তমপতির সঙ্গে, নাকি বিদেশে কর্মযোগ আছে? মানে দশমপতি এবং সপ্তমপতি একসঙ্গে বসছে নবাংশে গিয়ে দ্বাদশে। মূল কুণ্ডলিতে। মূল কুণ্ডলিতে সপ্তমপতি হচ্ছে দশমে আছে, হুম। কিন্তু নবাংশে গিয়ে নবাংশ কুণ্ডলিতে দ্বাদশে বসছে সপ্তমপতি এবং দশমপতি একসঙ্গে লগ্নপতির সঙ্গে। বিদেশে যাওয়ার হালকা যোগ আছে। নাকি বিয়ের পরে কর্মে উন্নতি হবে, যেহেতু কর্মপতি এবং সপ্তমপতি একসঙ্গে হ্যাঁ, লগ্নপতির এটা সঙ্গে। পুরো পুরো চার্ট লাগবে, ওই সবটা চার্ট দিয়ে হবে। আচ্ছা আচ্ছা। আর শুক্র যদি লগ্ন কুণ্ডলিতে অস্তে গেছে এবং নবাংশে গিয়ে সক্ষেত্রী হয়, মানে ওই বৃষতে আছে, কিন্তু গাইনি সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, তাহলে কি না, আপনি ওরকম কোনো কোনো গল্পই নয়। কোন লগ্ন, কোন রাশি, আমরা তো কিছুই জানি না। তুলা লগ্ন? এরকম, এটা তো ইনকমপ্লিট চার্ট। পুরো চার্টটা বানিয়ে আমাদেরকে ছবি করে পাঠান। আচ্ছা আচ্ছা। আর আপনি বলেছিলেন লগ্ন যদি 15 ডিগ্রি হয় তাহলে 15 ডিগ্রি মাইনাস বা প্লাস করে তাকে ভাবকে বোঝার জন্য হয়। তাহলে 15 ডিগ্রি যদি হয় লগ্ন, তাহলে আমি সেটা কি করে বের করব? মানে এক্স্যাক্টলি 15 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ। যদি এক্স্যাক্টলি 15 ডিগ্রি হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে পুরো রাশিটা জুড়েই সেটা পড়েছে, মানে সমগ্র রাশিটা জুড়েই ব্যাপারটা পড়েছে। আচ্ছা আচ্ছা, পুরো লগ্নটাই পড়েছে আর কি ভাবটা, রাশি। আচ্ছা। স্যার একটা কোয়েশ্চেন করবো? হ্যাঁ। স্যার বলছি, রাহুকে যেমন ওই বায়ুতত্ত্বের গ্রহ ধরা হয়, তো কেতুকে সেরকম কি কি মানে কোন তত্ত্বের গ্রহ হিসেবে ধরা ধরা যাবে? আমার যেটা মনে হয়, কেতুর সঙ্গে পৃথ্বী কানেকশনটা বেশি। রাহুর সঙ্গে আমাদের অনুভূতিগুলো যেমন ভাবে কানেক্টেড, কেতুর সঙ্গে আমাদের অনুভূতিহীন, নিরাকার বা নিষ্প্রাণ শরীর, সেটা কানেক্টেড। মানে স্যার কিছুটা অগ্নিতত্ত্বের ধরা যেতে পারে, কারণ সিংহ রাশিতে কেতু তো জেনারেলি ভালো ফল দেয়। এটা কোথায় ভালো ফল দেয় সেটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা স্যার। বিষয়টা কি, সেটা হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে। স্যার, বিজয়ের হ্যালো একটা ছবি। হ্যাঁ। স্যার, বলছি আপনি একটা কথা বলেছিলেন যে পান্না হচ্ছে নিষ্পাপ পাথর, তাই তো? রত্ন। কি পাথর? পান্না পাথর। নিষ্পাপ। নিষ্পাপ মানে পান্না ইউজ করা যায়, পান্নার সাইড এফেক্ট, নেগেটিভ এফেক্ট অনেক কম। নেগেটিভিটি কম, তার মানে যে কাউকে মানে দেখা গেলো কারোর যদি সঠিক জন্ম টাইম টাইম জানা যায়, অনেক সময় হাতে রেখা দেখে কি করে প্রেডিক্ট করে কি দেওয়া যেতে পারে অনেক সময় কি এটা?
দেওয়া যেতে পারে, কিন্তু দেখে নিতে হবে পারপাসটা। একজন লোকের রেগুলার পেটের সমস্যা, আপনি তাকে ঠান্ডা দিলেন কাজ হবে না, তাকে মুক্ত দিন বা মুক্ত একটা সঙ্গে গৈরিক প্রবাল দিন, কাজ হবে। এবার তার পয়সা করে আসছে না, বিজনেসে ডাউন হচ্ছে, টাকা পয়সা সেভিংস করতে পারছে না, তখন পান না। বুঝতে পারলাম। স্যার আমরা যখন রেমেডি করব, তখন হচ্ছে গিয়ে সিচুয়েশন অনুযায়ীও আমরা রেমেডি করবো। বলছি স্যার, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্রের শত্রু বুধ, সেক্ষেত্রে কি পান্না পড়া যায়? রান্না করা যায়। তাতে বুধ কি আরো উদ্দীপিত হয়ে যাবে না? যেতেই পারে। আমাদের রেমেডির যে সিস্টেম গুলো আছে তখন আপনারা জানেন, যদি আচ্ছা। কোনো অশুভ গ্রহ শুভ ক্ষেত্রে বসে, শুভ গ্রহের নক্ষত্রগত হয়ে, তাহলে হুম, তার রেমেডি করা যেতে পারে। হুম, আচ্ছা। কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন আছে। কি? বলছে যে একটা প্ল্যানেট যদি মূল কুণ্ডলিতে সক্ষেত্রস্থ হয় এবং নবাংশতে নিচস্থ এবং D60-তে যদি উচ্চস্থ হয়, তাহলে সেই প্ল্যানেটের কাছ থেকে কিরকম বলবত্তা প্রাপ্ত হবে? প্রশ্ন বাড়িয়ে বাড়িয়ে কি জ্যোতিষ চলে? স্যার বানিয়ে না, এটা একদম মানে প্র্যাকটিক্যাল চার্ট আছে। দেখাও দেখাও। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। তো পরাশর আমাদের P9-এর জন্য বলেছেন যে যদি কোনো গ্রহ মূল কুণ্ডলিতে নিচস্থ হয় আর নবাংশতে উচ্চস্থ হয়, তাহলে সেটাকে উচ্চস্থ গ্রহের মতোই ধরে নিতে হবে। আবার যদি কোনো গ্রহ নবাংশতে মূল কুণ্ডলিতে উচ্চস্থ হয়ে নবাংশে নিচস্থ হয়, তাহলে সে ফলদানে অক্ষম হবে। হ্যালো স্যার, হ্যাঁ। বিজন বলছি। যে হাতের ছবিটা পাঠিয়েছিলাম, তার হৃদয় রেখার শেষ প্রান্তে একটি শাখা চলে গেছে বৃহস্পতির দিকে, একটি শনি ও বৃহস্পতির মাঝখানে ও একটি শনিস্থান থেকে একটি রেখা এসে সেটিতে মানে ছেদ করে ত্রিভুজ আকৃতি তৈরি করেছে। ও বৃহস্পতি থেকে ঊর্ধ্বমুখী রেখা, আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা, সেটিও একটা ত্রিভুজ তৈরি করেছে ছোট। হুম। তো এটা কি ধরনের ত্রিভুজ? তো ছবিটা আমি ক্লিয়ার পাঠাতে পারিনি, কারণ রাস্তায় এই যে আছি, এটা রেখা, আমার। এই যে হাত দেখছেন, এই হাতে প্রচুর ত্রিভুজ চতুর্ভুজের জঞ্জাল পাবেন। এবার এই হাতটা হচ্ছে জল তত্ত্বের হাত। এবার এই হাতের রেখাগুলো অত বেশি ইম্পর্টেন্ট রেখা নয়। এই রেখাগুলো মেইনলি হচ্ছে গিয়ে এইখানে একটা প্রপার ত্রিভুজ রয়েছে, এই যে ত্রিভুজটা, এটার কথা বলেছেন কি? হ্যাঁ স্যার, ওটার কথাই বলেছি।
তো এই জায়গাটাতে ত্রিভুজটা কি করছে এটাকে ভালো করে লক্ষ্য করুন। একটা রেখা বৃহস্পতি থেকে শনির দিকে গেছে, ধরে নিন এটা বৃহস্পতি শনি যোগ তৈরি করেছে। এই রেখাটা এখান থেকে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গেছে, বিভিন্ন বিষয়ে নলেজ এবং সামাজিকতা, সোশ্যালিজম। আর এই যে রেখাটা তৈরি হয়েছে, এই রেখাটা হচ্ছে হৃদয় রেখারই বর্ধিত অংশ, বৃহস্পতির দিকে গেছে। তাহলে এই জায়গাটাতে ত্রিভুজ মানে একটা ত্রিন পায়া, একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। তাহলে এই মানুষটার এই দিকটাকে যদি আমি ধরি স্যাক্রিফাইস, ত্যাগ, যোগ, এদিকটাকে যদি আমি বলি নলেজ, এবং তার সঙ্গে এটা একটা স্টেবিলিটি, তাহলে নলেজ, জ্ঞান, যোগ, ভক্তি ইত্যাদির মধ্যে একটা সাম্য অবস্থান এনে কিছুটা স্পিরিচুয়াল এবং কিছুটা সোশ্যাল পজিটিভিটি ক্রিয়েট করেছে এই মানুষটা। এই হচ্ছে গিয়ে এটার বিষয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু রিয়েল ফ্যাক্ট আছে। এই রিয়েল ফ্যাক্টটা কি, এই ধরনের ত্রিভুজ যদি তৈরি হয় তাহলে এই মানুষটার অর্থনৈতিক ক্ষেত্রে বাইরের কারোর সাহায্য, পরের সম্পত্তি প্রাপ্তি, পরের বাড়িতে বসবাস, ভাড়া বাড়িতে বসবাস, এই ধরনের বিষয়গুলোকে ইনক্লুড করে। স্যার স্যার এটা হোয়াটসঅ্যাপে দিতে হবে। এটা আমারই হাত ছিল। এই হাতে না আপনার যেটা প্রবলেম হবে, পুরুষ মানুষ বা মহিলা মানুষ যেই হোক না কেন, এই ধরনের পাতলা হাত বা এই ধরনের এই জলতত্ত্ব প্রভাবিত হাত, এটা হচ্ছে গিয়ে ডিসিশনের ক্ষেত্রে প্রবলেম, কনফিডেন্সের ক্ষেত্রে সমস্যা, এগুলো দেয়। আর স্যার শনিস্থানে যে তিলটা আছে সেটা, মানে শনিস্থানের আঙুলের গোড়ায় যে তিলটা আছে। ওইটা এফেক্টিভ, ওইটা আপনার কোমর বা কোমরের নিচের অংশ, পায়ের পাতা, ওইসব ভালোই ব্যথা দেবে। হ্যাঁ স্যার, এটা ঠিক। আমার ডান পায়ের পাতার মানে একটা হাড় ভেঙে যাওয়াতে আমি সেই পাটায় খুব বেশিক্ষণ কাজ করতে পারি না বা দাঁড়িয়ে থাকতে পারি না। খুব এটা অসুবিধা হয় আমার। তার সাথে জন্মছকেও শনি কেতু যোগ আছে, লগ্নের দ্বিতীয়, কুম্ভ লগ্ন আমার। এই হলো বিষয়। স্যার হোয়াটসঅ্যাপে চারটা শেয়ার করলাম। এ আমার তো ডায়মন্ড চার্ট, বাবারে এটা কার চার্ট? ওই স্যার চার্ট। এটা আমার- নবাংশ কুণ্ডলী হলো, আর হচ্ছে আবার D60।
ব্যাস। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমাদের পঞ্চমে মানে পাঁচে সিংহ রাশিতে বৃহস্পতি। আহ নিচস্থ কোনটা, নিচস্থ নিচস্থ কোনটা নিচস্থ গো? এই শুক্রটা ভিনাস শুক্র 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 নবাংশে লেগে যেতে। কোথায় নিচস্থ? শুক্র তো নিচস্থ কিন্তু সে নয় গো। কন্যা রাশির ঘরে নবাংশে এই একাদশে। নবাংশে নিচস্থ। বেশ। আর D60-তে তুঙ্গস্থ রয়েছে। এই 60-তে তুঙ্গ 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 তুঙ্গ। বেশ। আচ্ছা, মূল কুণ্ডলিতে শুক্র বৃষতে আছে, রবি শুক্র কম্বিনেশন হচ্ছে, তবে শুক্র রাশি সন্ধিতে রয়েছে। তোমার লগ্ন হুম। হচ্ছে সিংহ, সিংহের দশমে রবি শুক্র রয়েছে, এটা গুড কম্বিনেশন, ভালো কম্বিনেশন। শুক্র স্যার তাহলে নবাংশের না D60 কোনটা মানে ফল দেবে এটা খারাপ? নবাংশেরও রেজাল্ট দেবে না, D60 রেজাল্ট দেবে না, এটা এই জায়গাটাকেই ধরে কাজ করো। এই জায়গাটা অর্থাৎ মূল কুণ্ডলীটাকে দেখে প্রেডিক্ট করো, সেটা কাজ করো। ঠিক আছে স্যার। কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বলছিলাম যে এই পালিয়ে বিয়ে বা মানে যেটা আর কি ট্র্যাডিশনাল নয়, এই ধরনের বিয়ের ক্ষেত্রে কিরকম কম্বিনেশন হতে পারে? পালিয়ে যাওয়া মানে বাড়ি থেকে বেরিয়ে যাবে, থার্ড হাউস। থার্ড হুম। হাউসে বাড়ি থেকে বেরিয়ে যাবে, বিয়ে করবে 7 নম্বর ঘর। প্রেম না করলে তো আর পালিয়ে যাবে না। কানেকশনটা হ্যাঁ। হচ্ছে গিয়ে 3 5 7, 3 কানেক্টেড হবে, 5 কানেক্টেড হবে, 7 কানেক্টেড হবে, আর বিয়ে হচ্ছে মানে 11 কানেক্টেড হবে, মোটামুটি এরকম। আচ্ছা, এবার দশাটা আমি একজনের দেখেছিলাম, সে আবার রাহুর দশাতে মানে পালিয়েছিল আর কি, মানে হতেই রাহু পারে। আর বৃহস্পতি। রাহু তো উগ্রতা দেয়, রাহু তো অ্যাগ্রেসিভনেস এনে দেয়, হঠকারিতা, ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, এগুলো রাহু এনে দেয়। তো ফলে রাহুতে এগুলো হতেই পারে। আচ্ছা। আর আরেকটা কোশ্চেন ছিল যে আমি অনেকদিন আগে আপনাকে হয়তো বলেছিলাম যে আমার বয়সী মানে 27 28 বছরের একটা ছেলে, 13 বছরের, 12 13 বছর কি 6 আর 7 পরে একটা মেয়েকে আর কি আহ, মানে প্রেম করে বা যাই হোক ইয়ে করে বসে আছে। উম, তো এই ধরনের ক্ষেত্রে কিরকম কম্বিনেশন হতে পারে, মানে একটু আর কি আনইউজুয়াল না, এটা অদ্ভুত এবার ব্যাপার। এইগুলো বিভিন্ন রকমের কম্বিনেশন। যেমন হচ্ছে গিয়ে ধরুন কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মঙ্গলটা ভীষণ পাওয়ারফুল। হ্যাঁ, আবার মঙ্গল পাওয়ারফুল ছিল খুবই। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে মঙ্গল খুব পাওয়ারফুল, শনিও পাওয়ারফুল। এরা দেখা যাবে ওই গে টাইপের হয়ে যায়, আনকমন টাইপ। হ্যাঁ, ওর ইয়েতে মঙ্গলটা ছিল উম, মকরে, সঙ্গে শুক্রটা ছিল বকরি। এই সমস্ত শুক্র মঙ্গল কম্বিনেশন এরকম উৎপটা কাজকর্ম করে। থার্ড হাউসে ছিল ওটা, তো এরা বৃশ্চিকে। হচ্ছে গিয়ে ওই টাইপের উৎপটা ক্রিয়াকলাপ করে, যেটা একটু সামাজিকতা বিরোধী। হ্যাঁ, মানে যখন আমি তো পার্সোনালি মানুষটাকে চিনি, মানে আমাদের সাথেই পড়তো আর কি, তখন আর কি একেবারে শান্ত চুপচাপ ছিল, কিন্তু পরে হঠাৎ শুনতে পারি এই কাণ্ড ঘটিয়ে বসে আছে আর কি, মানে দেখে বোঝা যেত না এরকম আর কি করবে। তোরা হয় হয়, এরকম পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি আমরা আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। পরের ক্লাস থেকে আমাদের আবার পুরোপুরি পড়াশোনা শুরু হবে। স্যার, একটা হোয়াটসঅ্যাপে নবাংশ কুণ্ডলী পাঠিয়েছি, ওইটা দেখে একটু বলে দিন না কেমন, মানে ম্যারেজ লাইফটা কেমন হবে। আমি একটু বুঝেছি কিন্তু
ঠিক কনফার্ম হচ্ছি না। হোয়াটসঅ্যাপে হ্যাঁ স্যার, গ্রুপে গ্রুপে। নবাংশ কুণ্ডলীটাকে আমরা দেখিয়ে দিই, কি পাঠিয়েছে আমাদের রুমা দিদি। এই হচ্ছে আমাদের সেই নবাংশ। এবার কি সমস্যা? হ্যাঁ, এই যে দ্বাদশে নবাংশ কুণ্ডলীতে ওই দ্বাদশে শনি, চন্দ্র এবং মঙ্গল বসেছে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই যে লগ্নপতি অর্থাৎ শনি, সে দ্বাদশে গিয়ে মঙ্গল যুক্ত হয়েছে, তাই যথেষ্ট খারাপ। নবাংশের যে স্ট্রেংথ সেটাকে কমিয়ে দিয়েছে, ফলে ম্যারিড লাইফটাকে বেশ ডিস্টার্ব করেছে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কি বড় সড়ো অসুখের, কোনো রোগের কি প্রাদুর্ভাব আছে? হুম, হুম, স্যার, হুম। স্যার বলছি, উম, শনি দশম দৃষ্টি রাহুর উপরে আছে, সেটা হচ্ছে শনির দশম দৃষ্টি রাহুর উপরে আছে, রাহু বৃহস্পতি যুক্ত হয়ে আছে। আর এদিকে নবাংশ পঞ্চমে মানে উম, শনি আর মঙ্গলের কানেকশন হয়ে গেছে, তো ওনার হাঁটু দিকে কোনো চোট খাওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে, এটা প্রদাহমূলক সমস্যা হতে পারে, তার সঙ্গে ইউরেনাসটা থেকে যাওয়ার জন্য আরো সমস্যা বাড়তে পারে। স্যার, ম্যারেজ লাইফটা তো ভালো ডিস্টার্ব। অষ্টমপতি রবি সপ্তমে আছে, সপ্তমপতি দ্বাদশে রয়েছে শনি যুক্ত হয়ে। না, সেরকম মারাত্মক ভয়ঙ্কর সমস্যা সেটা কিছু নেই। নবাংশ তো আলটিমেটলি। নবাংশ থেকে আমরা ওই হাঁটুর ব্যথা ট্যাথা ওইগুলোকে অত বেশি গুরুত্ব দেবেন না। এখান থেকে নবাংশটা মেইনলি হচ্ছে গিয়ে পরিপূরক কুণ্ডলী। তো আগে মূল কুণ্ডলীটা দেখবো, ওখানে হাঁটুটা কেমন আছে। যদি হাঁটুটা ঠিকঠাক থাকে তাহলে দেখবো। নবাংশ থেকে কি আমরা বিচার করব, সেটা হচ্ছে আমাদের কি আর বলে এটাকে, বিবাহ বিবাহ বিবাহিত জীবন। তাহলে ওই জায়গাটাতে আমরা নবাংশকে ভ্যালু। ঠিক আছে। আচ্ছা। অন্যান্য জায়গাতে আমরা নবাংশকে অতটা ভ্যালু দেবো না। তাহলে এই পর্যন্তই থাক, সবাইকে শুভরাত্রি। পুজো খুব ভালো করে কাটান, বেশি খাওয়া দাওয়া করে পেটটা গন্ডগোল করবেন না, এই আর কি। স্যার আপনারও ভালো কাটুক, আপনি প্রচুর ব্যস্ত মানুষ। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। শুভরাত্রি।